बहुत आयुर्वेद सर, आप जो इंस्टीट्यूट है आपका, इसमें आप क्या क्या किस तरह के प्रयोग करते हैं और किस तरह की बीमारियों को दूर करते हैं? আমাদের যে ইনস্টিটিউট সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান সংস্থা, এখানে আমাদের সমস্ত ধরনের ট্রিটমেন্ট করা হয়। মেনলি যেগুলো কর্নিক ডিজিজ মানে দীর্ঘদিন ধরে যে ব্যাধিগুলো যে রোগগুলো হয়, মেনলি জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, আর্থ্রাইটিস, ব্যাক পেইন, এই পেনগুলো এবং কিছু স্কিন ডিজিজ এবং কিছু প্যারালাইসিস টাইপের এই পেশেন্টের জন্য আমাদের আয়ুর্বেদের একটা স্পেশাল থেরাপি আছে, যেটাকে বলা হয় পঞ্চকর্ম থেরাপি, পেন্টা বায়োপিউরিফিকেশন প্রসিডিওর। এই পঞ্চকর্ম থেরাপি হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল পিউরিফিকেশন। তো মেনলি আমাদের শরীরে যখন বিভিন্ন দোষ এবং বিভিন্ন পেস্টিসাইড এবং কেমিক্যালসের একটা টোটাল জমে যাচ্ছে, তো সেইগুলোর থেকে আমাদের পুরো ডিজিজের একটা তৈরি হচ্ছে। তো সেইটাকে পিউরিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আয়ুর্বেদিক থিওরি বাতপিত্ত কফ, সেই বাতপিত্ত কফের সমতার জন্য আমাদের এই পঞ্চকর্ম ট্রিটমেন্টটা করা হয়। ये कितने दिन का है पंचकर्म? পঞ্চকর্ম একটা 5টা ক্রিয়া বলা হয় এটাকে, যেমন বমন, বিরেচন, বস্তি, শিরোবিরেচন এবং রক্তমক্ষণ। তো এটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন, তার বয়স, তার রোগের কী স্থিতি এবং তার কী, সেই হিসেবে আমরা এটা 5 দিন বা 7 দিন বা 10 দিন 2 সপ্তাহ আমরা করি। যেমন যাদের স্লিপ ডিস্ক, ব্যাক পেন, যখন ডিস্কের প্রবলেম হয়ে যায়, ডিস্ক কোলাপস হয়ে যায়, এক্ষেত্রে অ্যালোপ্যাথে একমাত্র অপারেশনের জন্য এদের অপশন দেওয়া হয়। কিন্তু আমরা আয়ুর্বেদের একটা স্পেশাল থেরাপি যেটা বলা হয় আমাদের কটিবস্তি, এরকম ধরনের বস্তি এবং কটিবস্তি দেওয়ার পরে কিন্তু পেশেন্টের আমাদের এখান থেকে খুব ভালো রেজাল্ট হচ্ছে এবং পেশেন্ট বেনিফিট হচ্ছে। সেরকম স্কিন ডিজিজ যেমন কিটিভ, সোরিয়াসিসের জন্য অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট করা হয়, ওটা কন্টিনিউয়াস যখন ট্রিটমেন্ট করা হয় সেই সময় পেশেন্ট ঠিক থাকে। যেই পেশেন্ট ট্রিটমেন্ট বন্ধ করা হয় আবার ওটা রোগটা রিল্যাপস করে। কিন্তু আমাদের যে একটা পঞ্চকর্ম থেরাপি, আমরা 21 ডেজ থেরাপি দিই, সেই থেরাপি দেওয়ার পর টোটাল পেশেন্ট একদম টোটাল কিউর হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আরেকটা আমাদের যেটা স্পেশাল অ্যানোডেক্টাল ডিজিজ, পাইলস ফিস্টুলার জন্য আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। সেখানে আমাদের খাট সূত্র বলে একটা থ্রেড আছে, একটা মেডিকেটেড থ্রেড, সেটা আমরা পাইলস এবং ফিস্টুলাতে ইউজ করি। এটাও এই ট্রিটমেন্টটাও ক্ষেত্রে কী হয় যে এই ট্রিটমেন্ট করার পর তার রিল্যাপস পার্সেন্টেজ খুব কম। whereas in allopathic system অপারেশনের পর পাইলস ফিস্টুলা অপারেশনের পরে এগেইন দ্যাট উইল রিল্যাপস, বাট আমাদের আয়ুর্বেদ ক্ষেত্রে দ্যাট নেভার রিল্যাপস। সো এই যে আমাদের স্পেশাল দুটো থেরাপি, পঞ্চকর্ম এবং ষাটসূত্র, এই ট্রিটমেন্টগুলো এখানে করা হয়। তাছাড়া বাকি যে বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে। सर, पंचकर्म का कितने खर्चा पड़ता है आप लोग के यहाँ? আমাদের এখানে যে খরচা সেটা অল ওভার ইন্ডিয়াতে একই রেট। আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়াতে আমাদের এভরি স্টেটে একটা সেন্টার আছে, আমাদের টোটাল 30 সেন্টার, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, CCRS, যেটা অ্যাপেক্স বডি, হেডকোয়ার্টার আমাদের দিল্লি। তো এই দিল্লির আন্ডারে আমাদের টোটাল এভরি স্টেট ক্যাপিটাল একটা সেন্টার এবং 30 সেন্টার রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে একই রেট। আমাদের যেটা যেমন আমি যেটা এক্সাম্পল বললাম যে কোটি বস্তি যেটা আমাদের এটা পার ডে 150 টাকা রেট হয়। সেরকম আমাদের যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো হচ্ছে 150 থেকে 200-র মধ্যে। সেম ট্রিটমেন্ট বাইরে যে দেওয়া হচ্ছে, যেগুলো স্পা বলছে, সেগুলোর ট্রিটমেন্ট হচ্ছে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা। আমরা সেটা এখানে 150 থেকে 200 টাকার মধ্যে ট্রিটমেন্টটা করছি। तो आप लोग मतलब मसाज का भी करवाते हैं? হ্যাঁ, ও তো পঞ্চকর্মটা একটা এটার মধ্যে পড়ে, ম্যাসাজের মধ্যেই আসে। अच्छा, মানে পঞ্চকর্মটা হচ্ছে এটাকে পঞ্চকর্মের প্রসেস হচ্ছে পূর্বকর্ম, প্রধান কর্ম, পশ্চাৎ কর্ম। अच्छा, তো পূর্বকর্ম মিন্স প্রি procedure that comes under that massage and sedation, oiling. First we give the oiling of the patient, different type of medicated oil apply in the body. After that special massage will be there, and another process is that potoli, we prepared medicated potoli and that put in the make it hot, এটা গরম করার পর শরীরে যেখানে ব্যথা হয় সেগুলো দেওয়া হয় জয়েন্টের মধ্যে। এবং আরেকটা হচ্ছে ডিককশন, আমরা ডিককশন তৈরি করে সেই ডিককশনে একটা সেদন দেওয়া হয়, যেটাকে বলা হয় বাষ্পসেদ এবং নারিশেদ, সিডেশন, সেই নারিশেদ দেওয়া হয়। সেক্ষেত্রে এটা পেশেন্টের খুব এফেক্ট হয়। আরেকটা যেটা হয় পুরো আমাদের একটা বাষ্পসেদন যন্ত্র থাকে, একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই যন্ত্রের মধ্যে আমরা পেশেন্টকে রাখি এবং সেখানে আমরা মেডিকেটেড ডিককশনের যে ভেপার, সেই ভেপার দিয়ে আমরা ওটাকে সেদন করানো হয়।
এরকম ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, যেমন বস্তির ক্ষেত্রে যেটা বলে এনেমা, মেডিকেটেড অয়েল এবং মেডিকেটেড ডিককশন দিয়ে আমরা এনেমা করি। সো এই বমন, বিরেচন, বস্তি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট फॉर डिफरेंट टाइप ऑफ क्रॉनिक डिजीज। यहाँ से कितने लोग है ना ठीक होके गए होंगे, आप अगर कुछ आपको अंदाज हो तो? हमारा जो ओपीडी है पर डे 130 से 40 आदमी आते हैं और ओपीडी में तो इस बेसिस में जो मैक्सिमम पेशेंट हम लोग ट्रीटमेंट देते हैं, बट जो आईपीडी भी है जहाँ हमारे इंडोर में 20 बेड है, 10 मेल 10 फीमेल, तो 20 बेड हमेशा ही हमारा मैक्सिमम हमारा इसको ये रहता है पर ईयर मोर देन 300 टू 400 पेशेंट्स जब एडमिट होता है तो मैक्सिमम ट्रीटमेंट हम लोग इसको ये सब सारे ट्रीटमेंट होते हैं। इसकी स्पेशलिटी क्या है? स्पेशलिटी देखा जाएगा तो जैसे जॉइंट पेन के लिए एलोपैथ में सिर्फ पेन किलर है और वो स्टेरॉयड देते हैं, और पेन किलर और स्टेरॉयड ज़्यादा दिन यूज़ करने के बाद क्या होता है যে কমপ্লিকেশনগুলো আছে, আমাদের স্টমাকের প্রবলেম এসে যায়, কিডনির প্রবলেম আসে, লিভারের প্রবলেম এসে যায়, এবং লাস্টে কী হয় বলে যে নি রিপ্লেসমেন্ট। কিন্তু আমরা যদি প্রথম থেকে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা শুরু করি, পঞ্চকর্ম যদি শুরু করি এবং তার সঙ্গে আমাদের আয়ুর্বেদিক ইন্টারনাল মেডিসিন শুরু করি, তাহলে কিন্তু আমরা পেশেন্টের এই ক্রনিক কন্ডিশনটাকে কন্ট্রোল করতে পারি। একই ঘটনা ডায়াবেটিসের ক্ষেত্রে, যদি যখন ডায়াবেটিস শুরু হয় ফার্স্ট স্টেজে যদি আমরা আয়ুর্বেদিক যে ডায়েট এবং আয়ুর্বেদিক মেডিসিন শুরু করি, তাহলে আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি। আপনি আয়ুর্বেদিক একটু ডায়েটের জন্য একটু বলবে? আয়ুর্বেদের মধ্যে মেন যেটা বলা হয় স্বাস্থ্যবৃত্ত মানে হচ্ছে যে আমরা মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত আমাদের টোটাল একটা যে অ্যাক্টিভিটি, দিনচর্যা এবং ঋতুচর্যা। দিনচর্যা মিনস এভরিডে অ্যাক্টিভিটি, ঋতুচর্যা মিনস সিজনাল অ্যাক্টিভিটি। তো এই যে এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা আয়ুর্বেদিক প্রসিডিউর অনুযায়ী মেনটেন করি, তাহলে আমরা আমাদের অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। যেমন প্রথম হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে কী হয়, আমাদের যে বাত পিত্ত কফ, এই বাত পিত্ত কফের 3টে সমতা থাকে, এবং এই মর্নিংয়েই যদি সমতা থেকে যায় তাহলে সারা দিন মানুষ ফিট থাকে, সুস্থ থাকে। দ্বিতীয় হচ্ছে যে আমরা সকালে উঠে বলা হয় যে উষা পান মানে হচ্ছে খালি পেটে গরম জল পান করা। সকালে খালি পেটে যদি আমরা গরম জল পান করি, উষ্ণ গরম জল, তাহলে আমাদের শরীরের যে বিভিন্ন সারা রাত্রির যে মেটাবলিক প্রোডাক্টগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের মলমূত্র ত্যাগটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের যে অভ্যঙ্গ বলা হয়, মানে এটাই যে আমাদের তৈলমর্দন, তেল অথবা সর্ষের তেল যদি আমরা শরীরে সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন যদি আমরা সমস্ত শরীরে ম্যাসাজ করি, তারপর যদি আমরা স্নান করি, তাহলে কী হয়, আমাদের প্রত্যেকটা যে নার্ভ কন্ডাক্টিভিটি এবং স্কিনের কন্ডিশন ঠিক থাকে, এবং এতে ক্ষেত্রে আমাদের স্কিন ডিজিজ এবং আমাদের ব্লাড সার্কুলেশনটাকে মেনটেন করা হয়। জি, সেই অনুযায়ী এবং আমাদের সন্ধ্যের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের রাত্রের খাবার সূর্যাস্তের 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে করা উচিত। এটা আমরা যত লেট করব তাতে আমাদের মেটাবলিজমের সমস্যা তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের যদি আমরা মডার্ন সায়েন্সের কথা বলি, স্যার আপনি যে রাত্রির খাওয়াটা বললো, आजकल तो सब रात में ही खाते हैं, 11 बजे 12 बजे 1 बजे। এটাই হচ্ছে সবথেকে মেজর প্রবলেম, যেটা বলছে লাইফস্টাইল ডিসঅর্ডার। এখন কিছু ডিজিজ আছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, দ্যাটস অলস আর ডিউ টু লাইফস্টাইল ডিসঅর্ডার অ্যান্ড ফুড হ্যাবিট। তো লাইফস্টাইল ডিসঅর্ডার এটা কি, মানে আমাদের যে নেচারের যে রুলস, সেই নেচার রুলের সঙ্গে আমাদের চলতে হবে। যদি আমরা নেচার রুলটাকে ব্রেক করি, তখনই কিন্তু আমাদের যে ইন্টারনাল ফিজিওলজিক্যাল যে আমাদের কন্ডিশন রয়েছে, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, সেই বায়োলজিক্যাল ক্লকটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই আমরা বলি যে সূর্যাস্তের পরে আমাদের যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো থাকে সেগুলো ধীরে ধীরে কম হতে থাকে। তো যদি আমরা যত রাত্রি খাবো, সেক্ষেত্রে আমাদের এই ডাইজেস্টিভ পাওয়ারটা কমে যায়। যখনই ডাইজেস্টিভ পাওয়ার কমে যাচ্ছে, তখনই আমাদের মেটাবলিজমের সমস্যা হচ্ছে, এবং এই কারণেই মেটাবলিক ডিজিজগুলো তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ওবেসিটি, হাইপারটেনশন, ওয়ান ক্ষেত্রে ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। তার জন্য আয়ুর্বেদ বলছে যে আমরা নির্দিষ্ট নিয়মে খাবার খাবো, এবং আহার গ্রহণ করার নির্দিষ্ট নিয়ম আছে, যেটা আয়ুর্বেদে বলা হয় আহার বিধি, খাদ্যনীতি। যেমন কিছু বিরুদ্ধ আহার আছে, দই কখনো গরম করে খাওয়া উচিত নয়,
দই কখনো ননভেজের সঙ্গে মানে মাছ, মাংস, ডিম এর সঙ্গে কখনো খাওয়া উচিত নয়। দই পেঁয়াজ এবং রসুনের সঙ্গে খাওয়া উচিত নয়। এইগুলো যদি আমরা খাই, এবং দই কখনো ওর সঙ্গে মিষ্টি যুক্ত করে অথবা লবণ যুক্ত করে খাওয়া উচিত নয়। এইগুলো যদি খাই, ধীরে ধীরে আমাদের পুরো শরীর দূষিত হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে হানি, মধু। আমরা মধু খাই, মধু কখনো গরম করে খাওয়া উচিত নয়। মধু গরম করে খেলে তার সমস্ত এটা নষ্ট হয়ে যাচ্ছে, তার গুণ নষ্ট হয়ে যাচ্ছে এবং শরীরে একটা বিরুদ্ধ প্রসাদ তৈরি করে। তো এই যে এই বিরুদ্ধ হারগুলো, অপথ্য যেটাকে বলা হয়, এটা হচ্ছে সবথেকে ক্ষতিকারক। এতেই আমাদের বিভিন্ন রোগটা তৈরি হয়। তো এই আহারটা যদি আমরা নির্দিষ্ট নিয়মে খাই এবং নির্দিষ্ট পরিমাণে খাই, নির্দিষ্ট সময়ে খাই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারি। যদি আমরা এই প্রকৃতির নিয়ম অনুযায়ী না করি, এই আহার এবং এগুলো যদি ঠিক না করি, তাহলে আমরা রোগগ্রস্ত হই। আমাদের যেটা বলা হয় ইমিউনিটি পাওয়ার, তো আয়ুর্বেদের এই জন্য এই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যেটা বলে ব্যাধিক্ষমত্ব, আমাদের কিছু রসায়ন ড্রাগ আছে। রসায়ন মানে যেটা রেজুভিনেটিভ, এই রসায়ন ড্রাগগুলো যদি আমরা সেবন করি, তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে আমরা বাড়াতে পারি এবং তার জন্য সেক্ষেত্রে আমাদের ব্যাধি এবং ডিজিজটা কন্ট্রোল করতে পারি, প্রিভেন্ট করতে পারি। এই রিজুভিনেটিভ এবং রসায়ন যেমন হচ্ছে সিঙ্গেল ড্রাগসের মধ্যে হচ্ছে অশ্বগন্ধা, যষ্টিমধু, আমলকি, ব্রেন টনিকের যেমন হচ্ছে ব্রাহ্মী, শঙ্খপুষ্পী। হ্যাঁ, তো এই ঔষধগুলো যদি আমরা রেগুলার সেবন করি, তাহলে আমাদের শরীরে এটা একটা রসায়ন রিজুভিনেটিভ অ্যাক্টিভিটি তৈরি করে। দ্বিতীয় হচ্ছে যে আরেকটা আমরা মেন যেটা আমাদের সমস্যা আমরা করতে পারি না, যদিও এই কনসেপ্টটা ভিটামিনসের কনসেপ্ট, সেটা তো এখন ভিটামিন আছে যে সবজির মধ্যে ভিটামিন থাকে, কিন্তু আমাদের আয়ুর্বেদে বহুদিন আগে বলা হয়েছে যে প্রতিদিন খাবারের সঙ্গে শাক সবজি খাওয়া উচিত। জি। যদি আমরা শাক সবজিটা খাই, তার মধ্যেই কিন্তু সমস্ত রকমের ভিটামিনস আছে। তো মডার্ন সায়েন্সের নিয়ম হচ্ছে যে এদের নিয়ম যে যখন ভিটামিনস ডেফিসিয়েন্সি হচ্ছে, যেমন B6 বা B12 বা বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হলেই আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট যে আমরা যদি রোজ যদি শাকসবজিটা খাই, সেক্ষেত্রে আমরা ভিটামিনসটা সাপ্লিমেন্ট পাই এবং আমাদের কন্ট্রোল করতে পারি। আমাদের আরেকটা মুখ্য উদ্দেশ্য যেটা, যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সিজন ওয়াইজ, ঋতু ওয়াইজ যদি আমরা খাওয়া এবং আমাদের যে শারীরিক এবং মানসিক কাজগুলো করি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। যেমন এই শীতের শুরু কী হয়, এই সময়টা আমাদের সর্দি কফ খুব বেশি হয়। এই সময় যদি আমরা প্রিকশন না নিতে পারি, তাহলে কিন্তু এটা সারা ওই পুরো শীতকালটা থাকে। এই সময় একটা নিয়ম হচ্ছে, এটা আমরা আয়ুর্বেদে এটা যদিও আয়ুর্বেদের একটা পার্ট, কিন্তু এটা যোগের পার্ট, যোগা, যেটাকে বলা হয় নেতিকর্ম। আমরা যদি গরম জল দিয়ে নেতিকর্ম যেটা পাওয়া যায়, করা হয়, সেটা হলে কিন্তু আমরা পুরো সমস্ত কফের প্রবলেম থেকে মুক্ত থাকতে পারি। দ্বিতীয় হচ্ছে, এই সময় যদি আমরা আমলকি এবং লেবু, যদি একটা আমলকি প্রত্যেক দিন আমরা খাই 1 মাস, বা কমলা লেবু রোজ যদি আমরা খাই, তাহলে কিন্তু জাস্ট 1 মাস খেলে আমরা পুরো এই সিজনটা মোটামুটি 6 মাস পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারি। সেই রকম বর্ষাকালে কি হয়, আমাদের মেনলি ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ডিস্টার্ব হয়ে যায়। আমাদের যেহেতু ওই সময় জলের একটা সমস্যা থাকে এবং প্রকৃতির একটা জলের বৃষ্টি থাকে, তার জন্য আমাদের লিভারের ফাংশনটা কমে যায়। ওই সময় যদি আমরা কালমেঘ পাতা, যেটা সবসময় পাওয়া যায়, বর্ষাকালে বেশি হয়, ওই জন্যই বর্ষাকালে ওই গাছটা হয়। কালমেঘ পাতার রস 1 থেকে 1.5 চামচ অথবা 3-4টে পাতা যদি আমরা 2 সপ্তাহ খাই, তাহলে কিন্তু আমাদের লিভারের যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জেস অথবা ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এটা একটা খুব ভালো কাজ করে এবং লিভারটা ঠিক থাকে, আমাদের ডাইজেশন পুরো 3 থেকে 4 মাস ঠিক থাকে। সেরকম গ্রীষ্মকালে যদি আমরা গুরুচি একটা প্লান্ট আছে, যেটাকে বলে গুলঞ্চ বলে, টিনোস্পেরা কর্ডিফোলিয়া, এই গুলঞ্চের কাণ্ড এবং পাতা, সেটা আমরা যদি সকালে খাই, তাহলে আমাদের সেটা ইমিউনিটিও বাড়ায় এবং আমাদের শরীরের সমস্ত রোগ থেকে মুক্ত করে। তো এই যে কিছু ওষুধ আছে এবং ভেষজ আছে, এগুলো যদি আমরা রেগুলার ওয়েতে সেবন করি, তাহলে আমরা আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে পারি। যেমন আমাদের একটা শাক, সজিনা, যেটা এই সজনের শাকটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আমাদের যারা 40 বয়সের পর বা 50-এর মধ্যে যাদের বাতের ব্যথা শুরু হচ্ছে, তাদের নিজের কারণ হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। তো এই সজনে পাতা যদি আমরা সপ্তাহে 2 দিন খাই, এটা এক তো ক্যালসিয়ামটাকে কন্ট্রোল করে, দ্বিতীয় হচ্ছে ব্লাড প্রেশারের কন্ট্রোলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই সজনে পাতা।
ডায়াবেটিস হচ্ছে এখন একটা ওয়ান অফ দ্য কমন। তো ডায়াবেটিসের ক্ষেত্রে বলবো যে ফার্স্ট আমাদের যে কোনো টাইপের সুগার, চিনিটা খাওয়া টোটাল বন্ধ করা উচিত। ठीक। দ্বিতীয় হচ্ছে আমরা যে ডুমুর পাওয়া যায়, যেটাকে ফিগ বলে, ডুমুরের সবজি যদি আমরা রোজ খাই, ডুমুর সিদ্ধ অথবা ডুমুর মানে ভাজা বা ডুমুরে এটা, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা মেজর যেটা প্রবলেম, আমরা যে এখন রুটি খাই, গমের রুটি, তো আটার মধ্যে বায়োটিনটা ম্যাক্সিমাম বেশি হচ্ছে। এই বায়োটিন কিন্তু এক ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটা বাড়াচ্ছে। তো বর্তমানে এই ক্ষেত্রে এখন রিসেন্ট রিসার্চ যেটা বলছে যে রুটির বদলে আমাদের মিলেটস খেতে হবে, এবং যে আটাটা খাবো সেই আটাটা রুটি বানানোর আগে যদি আমরা আটাটাকে শুকনো করে ভেজে নিই, তারপর রুটি বানাই, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের সমস্যা অনেকটা কন্ট্রোল করে। তো এই আহার এবং এই সিজনাল ওয়াইজ যদি আমরা এই জিনিসগুলো মেনটেন করি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ স্যার, আপনি যে জানালো আমরা লোকদের কাছে পৌঁছিয়ে দিব। আপনার নাম, ডেজিগনেশন বলুন। আমি ডক্টর তুষারকান্তি মণ্ডল, এমডি পিএইচডি, বিএইচইউ বারাণসী। এখন এখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট হসপিটাল ডিভিশন, सेंट्रल आयुर्वेद रिसर्च इंस्टीट्यूट, कोलकाता, मिनिस्ट्री ऑफ आयुष, गवर्नमेंट ऑफ इंडिया। थैंक यू सर। आप अभी तक तुषार कांति जी को सुन रहे थे। उन्होंने आपको बताया कि हमारे जीवन की जो बीमारियां हैं वो कैसे हमारे को मिल रही है। अगर हम अपने जीवन में कुछ बदलाव ला सकें तो हम भी स्वस्थ रह सकते हैं। औरों की तरह जो आयुर्वेद को अपना रहे हैं या प्राकृतिक चिकित्सा को अपना रहे हैं, उनकी तरह हम भी स्वस्थ रह सकते हैं। इसलिए इस चीज़ को आप ज़रूर ध्यान दीजिए, देखिए तुषार कांति जी की बातें और सुनिए और समझिए। और आयुर्वेद इंस्टीट्यूट में आकर अगर आपको इलाज कराना है तो वहाँ पर भी आप आके इलाज करवा सकते हैं। धन्यवाद दोस्तों। सदीनामा के लिए मैं मीनाक्षी सांगानेरिया आपसे अब विदा लेती हूँ।